Certainly, sir. What can I get for you? ইন্দোনেশিয়া পৃথিবীর বুকে অনন্য সুন্দর প্রকৃতির এক স্বর্গরাজ্য। আজকে থাকছে ইন্দোনেশিয়া দেশটির বিশেষ কিছু পরিচিতি ও তথ্য আলোচনা, এবং থাকছে দেশটির নারীদের জীবনযাপন, কর্ম অবস্থান ও নারীদের চলাফেরার স্বাধীনতা নিয়ে তথ্য। তাহলে চলুন আজকে ঘুরে ফিরে দেখে আসি ইন্দোনেশিয়া আর জেনে আসি দেশটির অবস্থান। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ এক অপূর্ব ভূখণ্ডের নাম ইন্দোনেশিয়া। ভারত ও প্রশান্ত মহাসাগরের বুকে নীল জলরাশির মাঝে জেগে থাকা প্রায় 17,500টি দ্বীপের এই সমাহার যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। আগ্নেয়গিরির পাদদেশ থেকে শুরু করে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর গভীর অরণ্য থেকে স্বচ্ছ নীল সমুদ্র, সব মিলিয়ে ইন্দোনেশিয়া প্রকৃতির এক অনন্য আধার। ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতি বৈচিত্র্যে ভরপুর। এখানে রয়েছে বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ব্রোমো এবং মাউন্ট মেরাপি। আগ্নেয়গিরির অগ্নুপাতে তৈরি হওয়া উর্বর মৃত্তিকার কারণে দেশটির প্রকৃতি সবসময় সবুজ ও সজীব থাকে। সুমাত্রা ও কালিমান্তানের গভীর রেইন ফরেস্ট পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত, যেখানে বাস করে ওরাং ওয়াটাংয়ের মতো বিরল বন্যপ্রাণী। অন্যদিকে বালির সমুদ্র তট তার রূপালী বালুকণা এবং প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে আরাধ্য। দেশটির প্রকৃতি কেবল দৃশ্যত সুন্দর নয়, বরং এটি বিশাল এক জীববৈচিত্র্যের আধার। প্রকৃতির মতোই ইন্দোনেশিয়ার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত, চীন, আরব এবং ইউরোপীয় সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে দেশটির স্বতন্ত্র এক সত্তা। ইন্দোনেশিয়ার ঐতিহ্যের সবচেয়ে বড় শক্তিশালী দিক হলো তাদের বাতিক শিল্প। হাতে আঁকা এই বস্ত্রশিল্প ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। দেশটির স্থাপত্যশৈলীতে ফুটে ওঠে তাদের প্রাচীন ইতিহাস। জাভা দ্বীপের বড়বধূর মন্দির, যা বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির, সেখানকার প্রাচীন স্থাপত্য কৌশলের এক অনন্য নিদর্শন। অন্যদিকে প্রাচীন হিন্দু ও ইসলামী ঐতিহ্যের সহাবস্থান দেশটিকে এক অনন্য অসাম্প্রদায়িক উচ্চতায় নিয়ে গেছে। তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, গ্যামেলান এবং পুতুল নাচ, ওয়াং কুলিত কেবল বিনোদন নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক জীবন্ত ইতিহাস। ইন্দোনেশিয়ার মানুষের জীবনযাত্রা প্রকৃতির সাথে মিশে আছে। তাদের সামাজিক রীতিনীতিতে গতং বং বা সম্মিলিত সহযোগিতার ধারণাটি অত্যন্ত প্রবল। যে কোনো দুর্যোগ বা উৎসবে তারা একে অপরের পাশে দাঁড়ায়, যা তাদের সমাজকে করেছে সুসংহত। জাপানিজদের নম্রতা আর বালিনিজদের আধ্যাত্মিকতা দেশটির সাংস্কৃতিক পরিমণ্ডলকে করেছে অনন্য। ইন্দোনেশিয়া কেবল একটি দেশ নয়, এটি একটি জীবন্ত কবিতা, যেখানে আগ্নেয়গিরির উত্তাপ আর সমুদ্রের শীতলতা মিলেমিশে একাকার। এর ঐতিহ্য যেন এক আদিগন্ত বিস্তীর্ণ সমুদ্রের মতো, যা যতই গভীর থেকে অবগাহন করা যায়, ততই এর মাহাত্ম্য ও সৌন্দর্য নতুন করে ধরা দেয়। প্রকৃতি ও ঐতিহ্যের এমন সামর্থ্যক মেলবন্ধন খুব কম দেশেই দেখা যায়, যা ইন্দোনেশিয়াকে বিশ্বের বুকে এক অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছে। ইন্দোনেশিয়া বিশাল এবং বৈচিত্র্যময় দ্বীপরাষ্ট্র। এটি এশিয়ার মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্বে এবং অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত। স্থলভাগে এর সরাসরি সীমান্ত রয়েছে মালয়েশিয়া, বর্নিও দ্বীপে এবং পাপুয়া নিউগিনির সাথে। নিরক্ষরেখার উপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় সারা বছর উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। দেশটি ইউরেশিয়ান, প্যাসিফিক এবং ইন্দো অস্ট্রেলিয়ান
এই তিনটি প্রধান ভূগাঠনিক পাতের সংযোগস্থলে অবস্থিত। এর ফলে দেশটিতে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুপাত ঘটে থাকে, যা একে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এর অন্তর্ভুক্ত করেছে। ইন্দোনেশিয়ার আয়তন প্রায় 19,04,569 বর্গ কিলোমিটার এবং এর বর্তমান জনসংখ্যা প্রায় 28,80,00,000। এই বিশাল আয়তনের দেশটি বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের রাষ্ট্র এবং জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ও বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। দেশটিতে প্রায় 17,500-এরও বেশি দ্বীপ রয়েছে, যার মধ্যে 6,000-এরও বেশি দ্বীপে জনবসতি আছে। ইন্দোনেশিয়ার ইতিহাস অত্যন্ত প্রাচীন। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে এখানে শ্রী বিজয়া ও পরবর্তীতে মজাপহিতের মতো শক্তিশালী হিন্দু বৌদ্ধ সাম্রাজ্য বিদ্যমান ছিল। 12 শতকের দিকে এখানে ইসলামের আগমন ঘটে। 16 শতকে পর্তুগিজরা এবং পরবর্তীতে ওলন্দাজরা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে আসে এবং দীর্ঘ সময় শাসন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 থেকে 1945 দেশটি জাপানিদের দখলে ছিল। জাপানিদের আত্মসমর্পণের পর 1945 সালের 17 আগস্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করে। দীর্ঘ যুদ্ধের পর 1949 সালে নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার স্বাধীনতা স্বীকার করে নেয়। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি। দেশটি G20 জোটের সদস্য। বর্তমানে এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। দেশটির মুদ্রার নাম ইন্দোনেশীয় রুপিয়া। দেশটির প্রধান পণ্য পাম অয়েল, তেল ও গ্যাস, রাবার, পোশাক এবং কয়লা দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। ইন্দোনেশিয়ার সরকারি ভাষা বাহাসা ইন্দোনেশিয়া। তবে দেশটিতে প্রায় 742টি স্থানীয় ও আঞ্চলিক ভাষা প্রচলিত রয়েছে, যা দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচয় দেয়। ইন্দোনেশিয়ার শিক্ষা ব্যবস্থা সরকারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য সেখানে বেশ কিছু পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। ইন্দোনেশিয়ায় সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি ঘটানো হচ্ছে। BPJS কেসেতান নামক সরকারি বীমা কর্মসূচির মাধ্যমে দেশের বিশাল জনগোষ্ঠীকে চিকিৎসা সেবার আওতায় আনার চেষ্টা চলছে। বড় শহরগুলোতে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতাল থাকলেও দুর্গম দ্বীপগুলোতে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর কাজ চলমান। দেশটির রাজধানী জাকার্তা। সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়া ভ্রমণে এখন আগে থেকে ভিসা নেওয়া বাধ্যতামূলক। আগে কিছু ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসার সুযোগ থাকলেও বর্তমানে দূতাবাসে আবেদন করে ভিসা সংগ্রহ করা নিরাপদ ও কার্যকর। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট। ঢাকার ইন্দোনেশীয় দূতাবাস ভিসা আবেদনের জন্য নতুন অনলাইন সিস্টেম চালু করেছে। আবেদনের জন্য আপনাকে ইন্দোনেশিয়া ভিসা ঢাকা ORG ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আবেদন প্রক্রিয়া। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনাকে প্রয়োজনীয় নথিপত্র সহ দূতাবাসে উপস্থিত হতে হবে। ভিসা প্রসেসিং হতে সাধারণত কয়েক কর্মদিবস সময় লাগে। প্রয়োজনীয় নথিপত্র: পাসপোর্ট, অন্তত 6 মাস মেয়াদ, পূরণকৃত আবেদনপত্র, ছবি এবং ভ্রমণের অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। সতর্কতা: সরাসরি ফ্রেশ পাসপোর্ট নিয়ে অন অ্যারাইভাল ভিসার আশায় যাত্রা করা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এয়ারলাইন্সগুলো অনেক সময় বোর্ডিং পাস দিতে চায় না। তাই আগে থেকে ভিসা বা স্টিকার ভিসা সংগ্রহ করে নেওয়া বুদ্ধিমানের কাজ। যাতায়াত ব্যবস্থা: বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই। আপনাকে ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে যেতে হবে।
এয়ারলাইন্স ঢাকা থেকে জাকার্তা বা বালি যাওয়ার জন্য জনপ্রিয় রুটের মধ্যে রয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্স, এয়ার এশিয়া, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা ব্যাংকক হয়ে বিভিন্ন এয়ারলাইন্স। অধিকাংশ ক্ষেত্রে কুয়ালালামপুর বা সিঙ্গাপুর হয়ে ট্রানজিট নিতে হয়। অভ্যন্তরীণ যাতায়াত, ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র, তাই দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট সবচেয়ে সুবিধাজনক। যেমন জাকার্তা থেকে বালি যাওয়ার জন্য এয়ার এশিয়া বা স্থানীয় এয়ারলাইন্সগুলো ব্যবহার করা যায়। এছাড়া জাভা দ্বীপের মধ্যে ট্রেন ভ্রমণ বেশ আরামদায়ক ও জনপ্রিয়। শহরের ভেতরে যাতায়াত, জাকার্তা বা বালির মতো শহরগুলোতে চলাচলের জন্য গোজেক বা গ্রাবের মতো রাইড হেলিং অ্যাপগুলো ব্যবহার করা সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও স্বচ্ছ। মে থেকে সেপ্টেম্বর মাস হলো ইন্দোনেশিয়া ভ্রমণের সেরা সময়, শুল্ক মৌসুম। এ সময় আবহাওয়া পরিষ্কার থাকে এবং আর্দ্রতা কম থাকে। ইন্দোনেশিয়ার খাবার বাংলাদেশি পর্যটকদের জন্য বেশ মানানসই। নাসি গোরেন, ভাজা ভাত এবং সাথে চিকেন স্কিউয়ার বেশ জনপ্রিয়। তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অবশ্যই বোতলজাত পানি পান করার পরামর্শ দেওয়া হয়। হোটেল বুকিং এবং বিমানের টিকিট আগে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করলে খরচ অনেকটা সাশ্রয় করা সম্ভব। জাকার্তা ও বালিতে পর্যটকদের জন্য বাজেট ও লাক্সারি উভয় ধরনেরই পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। ভ্রমণের আগে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে সর্বশেষ ভিসা আপডেট যাচাই করে নেওয়া ভালো, কারণ অনেক সময় ভিসা নীতিতে পরিবর্তন আসতে পারে। ইন্দোনেশিয়ার নারীদের জীবনযাত্রা অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটির 17,500টি দ্বীপ, বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে নারীদের অবস্থানের মধ্যে যেমন আধুনিকতা রয়েছে, তেমনি রয়েছে ঐতিহ্যের গভীর প্রভাব। ইন্দোনেশীয় সমাজ ঐতিহাসিকভাবে পিতৃতান্ত্রিক হলেও নারীরা পারিবারিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রামীণ এলাকায় নারীরা পরিবার সামলানোর পাশাপাশি ঐতিহ্যবাহী নিরাময়কারী বা ধাত্রী হিসেবেও সম্মানিত হন। শহরাঞ্চলে নারীরা উচ্চশিক্ষা ও আধুনিক পেশার দিকে বেশি ঝুঁকছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে পরিবার ও সন্তানের দেখাশোনা সহ ঘরের কাজের মূল দায়িত্ব নারীদের উপরই পড়ে, যাকে অনেকে দ্বৈত বোঝা, ডাবল বার্ডেন হিসেবে অভিহিত করেন। অনেক নারী বিয়ের পর পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে কেরিয়ার থেকে বিরতি নিতে বাধ্য হন। সংস্কৃতিগতভাবে নারীদের ঘরকন্যার কাজে বেশি মানানসই বলে মনে করা হয়, যা তাদের পেশাগত পদোন্নতিতে বাধা সৃষ্টি করে। আনুষ্ঠানিক কর্মসংস্থানে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণের হার এখনো কম। তবে খুচরা ব্যবসা, আতিথেয়তা এবং পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য। বর্তমানে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা নারীদের কর্মসংস্থানে উৎসাহিত করতে নানা উদ্যোগ নিচ্ছে। ইন্দোনেশীয় বিয়ে বা সম্পর্কের ক্ষেত্রে পরিবারের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম বা বিয়ের আলোচনায় সাধারণত পরিবারের মুরব্বীদের মতামত প্রাধান্য পায়। জনসমক্ষে আবেগ প্রকাশ, যেমন হাত ধরা, আগের চেয়ে কিছুটা সহনীয় হলেও এখনো তা অত্যন্ত সংযত। বিয়ের ক্ষেত্রে মাহর বা যৌতুক, যা বরকনেকে প্রদান করেন, একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষঙ্গ। অনেক ক্ষেত্রে বিয়ের আগে পরিবারগুলো মধ্যস্থতা করে থাকে। বিয়ের অনুষ্ঠানগুলো সাধারণত অত্যন্ত জমকালো এবং বর্ণাঢ্য হয়, যেখানে ঐতিহ্যবাহী পোশাক ও রীতির ব্যবহার প্রবল। ইন্দোনেশিয়ার সংবিধানে নারী ও পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। নারীদের সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন রয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মিনাংকাবাউ জাতিগোষ্ঠী বিশ্বজুড়ে অনন্য। তারা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করে। সেখানে সম্পত্তির মালিকানা ও বংশ পরিচয় মায়ের দিক থেকে প্রবাহিত হয় এবং নারীরা পরিবারের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে বিবেচিত হন। এটি প্রমাণ করে যে ইন্দোনেশিয়ার সংস্কৃতি কেবল একটি
নির্দিষ্ট ছাঁচে আবদ্ধ নয়, বরং অঞ্চল ভেদে নারীদের মর্যাদা ও ক্ষমতায়ন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। সামগ্রিকভাবে ইন্দোনেশীয় নারীরা বর্তমানে একদিকে যেমন তাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও পারিবারিক মূল্যবোধ ধরে রাখছেন, অন্যদিকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ও ক্যারিয়ারের ক্ষেত্রে নিজেদের অবস্থান সুদৃঢ় করছেন। ভিডিওটি লং হয়ে যাবে, যে কারণে ইন্দোনেশিয়া ভ্রমণ কাহিনী সকল তথ্য দ্বিতীয় পর্বে বিস্তারিত থাকছে। স্থান পরিচিতি, খাবারের ধরন, অদ্ভুত কিছু বাস্তব ঘটনা। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নজরুল ইসলাম টিটু। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।